নমস্কার বন্ধুরা, চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা পড়বো ইকোনমিক্সের যে পিলার তার সম্বন্ধে। এটা মনে হয় তোমাদের মনে হতে পারে খুব জেনারেল একটা কনসেপ্ট, কিন্তু এটা শুধু জেনারেল নয়, এটা গোটা ইকোনমিক্স এর উপর ডিপেন্ড করছে। তো বেশি কথা না বাড়িয়ে আমরা মেন টপিকে চলে যাই। তো আজকে পড়বো ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। ডিমান্ড আর সাপ্লাই যে ইন্ডিয়ান ইকোনমিকে কিভাবে ইনফ্লুয়েন্স করে, সেটা আমরা শুধু ইন্ডিয়ান নয়, বিভিন্ন সমস্ত ইকোনমিকে ইনফ্লুয়েন্স করে। তো আমরা আমাদের সাবজেক্ট সাবজেক্ট হচ্ছে ইন্ডিয়ান ইকোনমি, তো আমরা ইন্ডিয়ান ইকোনমি সম্বন্ধে পড়বো। তো হচ্ছে ডিমান্ড, এটা যদি ইনক্রিজ করে, আবার বুঝবে, ডিমান্ড যদি ইনক্রিজ করে আর যদি সাপ্লাই সাপ্লাই যদি ডিক্রিজ করে যায়, সাপ্লাই যদি ডিক্রিজ করে যায়, তাহলে কি হতে পারে? তাহলে আমাদের জানতে হবে, ডিমান্ড যদি বাড়ছে, ডিমান্ড বেড়ে যাচ্ছে, সাপ্লাই কিন্তু কমে যাচ্ছে। এটা প্রোডাক্ট প্রোডাক্ট হিসেবে ভাবো যে ডিমান্ড বেড়ে যাচ্ছে, সাপ্লাই কমে যাচ্ছে। তখন কি হবে? যে 500 জন যদি ডিমান্ডেড, মানে কোনো একটা প্রোডাক্ট, ভাবো অ্যাপেলের নিউ আইফোন, ভাবো যে মার্কেটে এসছে। এবার এর ডিমান্ড প্রচুর, এত সুন্দর করেছে ফোনটা যে ডিমান্ড প্রচুর। এটা হচ্ছে কি, প্রি বুকিং অলরেডি হয়ে গেছে ধরো না 700, কিন্তু অ্যাপেল কোম্পানি বের করেছে 200। তাহলে কি হচ্ছে? ডিমান্ড বেড়ে গেছে। তখন অ্যাপেল কোম্পানি কি করবে? এই 200 জন কাস্টমার, প্রাইম কাস্টমারকে বাছার চেষ্টা করবে, তাই না? 200 জন প্রাইম কাস্টমার কে বাছার চেষ্টা করবে। তার তাগিদে এরা কি করবে? প্রাইসটাকে দেবে বাড়িয়ে। বুঝতে পারছো? ব্যবসার মুনাফা মুনাফা লোটার জন্য কি করতে পারে? তো তখন হবে যে এই সিচুয়েশনে প্রাইসটা যাবে বেড়ে। বুঝতে পারছো তো? প্রাইস যাবে বেড়ে। কারণ কি তোমাকে বোঝালাম এরকম, যে ডিমান্ড বেড়ে গেছে কিন্তু সাপ্লাই নেই তার, তাহলে পরে কি হবে? তাহলে তখন তুমি চেষ্টা করবে না যে আমি বেশি মুনাফা কামিয়ে নেবো। আর যদি বেশি মুনাফা কামিয়ে নাও, তাহলে তোমার প্রফিটও বেশি হবে। এবার প্রফিট বেশি হলে তুমি তার পকেটে ভরে রাখবে না টাকা। যারা বিজনেসম্যান হয় বা যারা ইনভেস্টর হয়, তারা কোনোদিন প্রফিট রেখে অ্যাশ করে না। তারা কি করে না, ওই টাকাটা দিয়ে ইনভেস্ট করে। তখন ইনভেস্টমেন্ট বেড়ে যাবে, ইনভেস্টমেন্ট তখন বেড়ে যাবে, তাই না? এই যে ইনভেস্টমেন্ট বেড়ে গেল মানে কি হচ্ছে? যে নিউ প্রোডাক্ট বাড়ছে, সেই নিউ প্রোডাক্টও কিন্তু আসতে থাকলো। তখন কিন্তু নিউ প্রোডাক্ট যখন বাড়তে থাকলো, তখন কি হবে? এই ডিমান্ডটাকে কভার করার চেষ্টা করবে। তখন কি হবে? প্রাইস স্টেবিলাইজড অবস্থায় আসার চেষ্টা করবে। যখন কি হবে? যে প্রফিট বাড়তে থাকলো, ডিমান্ডও বাড়তে আছে, ডিমান্ড ধরো একটা পয়েন্টে গিয়ে স্যাচুরেট হয়ে গেল। কিন্তু তোমার ধরো ইনভেস্টমেন্ট করে তোমার প্রোডাক্টটা মোটামুটি একটা জায়গায় স্যাচুরেট জায়গায় এলো, তখন প্রাইসটা স্টেবিলাইজড হবে। ঠিক আছে? আর যদি ডিমান্ড বেড়ে যায়, আর যদি তোমার ধরো প্রোডাকশন কমিয়ে যায়, তো অটোমেটিক্যালি প্রাইসও সে বাড়তে থাকবে। কিন্তু এবার ভাবো, এই পেনটা আমি কিনছি 5 টাকায়, তুমি 7 টাকা 8 টাকা অব্দি বাড়লে নেবে, কিন্তু এই পেনটা বেড়ে হয়ে গেল 100 টাকা। তখন তুমি কি করবে? তখন তোমার কি হবে? এই পেনটা তোমার নিতে ইচ্ছা করবে? তখন তোমার এই পেনটা নিতে ইচ্ছা করবে না। তখন তোমার কি হবে? এই পেনটা কিন্তু তোমার কাছে, যদি খুব নেসেসিটি না হয়, তাহলে তুমি অ্যাপেলের মতো ফোন, যদি আজকে অ্যাপেলের ফোন তো আজকে 2.5 লাখ 3 লাখ টাকা 4 লাখ টাকা দিয়ে বিক্রি হতে শুরু করে, তাহলে ম্যাক্সিমাম প্রোডাকশন কি হবে? ম্যাক্সিমাম অবস্থা বুঝতে পারছো? প্রাইস প্রচুর হাই হওয়ার জন্য সবাই কিনতে পারবে না। তখন কি হবে? তখন বলবে থাক ছাড়, আমি এই প্রোডাক্টটা এখন নেবো না, পরে নেবো। তখন কি হয়ে যাবে? তখন আবার কিন্তু ডিমান্ড কমতে শুরু করবে। তাহলে এখানেও কিন্তু প্রফিটটাও কিন্তু একটা পরিমাণ অবধি করতে হবে। তার বেশি করে গেলে কিন্তু তখন কিন্তু প্রবলেম হয়ে যাবে তোমার। তাহলে কি হবে? তখন ডিমান্ড কিন্তু আবার ডিক্লাইন করতে শুরু করবে। তো এটা তো আমরা বুঝলাম। এবার হচ্ছে যে ইনভেস্টমেন্ট হলো, প্রাইস বাড়লো, ডিমান্ড হলো, কিন্তু এই সিচুয়েশনটা হওয়ার ফলে কি হচ্ছে? এই সিচুয়েশনটা হওয়ার ফলে হচ্ছে কিনা, মার্কেটে টাকার কিন্তু আগমন ঘটলো, মানে মার্কেটে লক্ষ্যের আগমন ঘটলো। তো মার্কেটে লক্ষ্যের আগমন যদি ঘটে, মানে হচ্ছে মার্কেটে মানি ফ্লো বাড়লো, তাই না? মানি ফ্লোটা কি হচ্ছে?
বাড়ছে, তাই তো? মার্কেটে মানি ফ্লো যদি বাড়ে, 1 মিনিট, এটা আমি একটু ক্লিন করে নিই, তাহলে তোমাদের অসুবিধা হবে। তো মার্কেটে মানি ফ্লোটা বেড়ে গেল। মার্কেটে মানি ফ্লো যখন বাড়লো, তখন কি হবে? মানুষের পারচেসিং পাওয়ার, মানুষের পকেটে মানি ফ্লো হওয়া মানে কি? মার্কেটে টাকা আসা মানে কি? মানুষের মার্কেটে টাকা আসা মানে এর তো নয় যে মার্কেটে টাকা ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকবে, এটা তো নয়। মার্কেটে টাকা আসা মানে হচ্ছে মানুষের ইন্ডিভিজুয়াল পকেটে টাকার পরিমাণ বাড়লো, তাই না? তাহলে এই যে ইন্ডিভিজুয়াল মানুষের পকেটে টাকা বাড়লো, তখন এই যে ইন্ডিভিজুয়াল মানুষরা কি করবে? ইন্ডিভিজুয়াল মানুষরা ইন্ডিভিজুয়াল মানুষরা কি করবে? তাদের তাদের ইন্ডিভিজুয়াল মানুষদের পকেটে যদি টাকা আসে, তার মানে কি হচ্ছে? এই যে এটা তখন এটা সিচুয়েশন হচ্ছে ডিমান্ড সিচুয়েশন। ডিমান্ডটা কোথা থেকে আসছে? না, মার্কেটের টাকা, মার্কেটের টাকার ফ্লোর উপর ডিমান্ড ডিপেন্ড করছে। এবার সেই একই জিনিস, মার্কেটের ডিমান্ড বাড়ছে, সাপ্লাই কমে যদি যায়, সেটা তো আলাদা হয়ে গেল। প্রফিট, তোমার প্রাইস বেড়ে যাবে, ইনভেস্টমেন্ট। এবার এখানে আমি আসছি, এখানে এটা একটা আইডিয়াল সিচুয়েশন, এটা একটা আলাদা সিচুয়েশন আসছে, যে এখানে মানি ফ্লো, মার্কেটে মানি ফ্লো বেড়েছে, আমার ডিমান্ড বাড়ছে, তো, মানে মোদ্দা কথা পার্চেসিং পাওয়ার বাড়ছে মানুষের, তাই না? পার্চেসিং পাওয়ার, পার্চেসিং পাওয়ার বাড়ছে, ঠিক আছে? আমার একটু দেখে নেবে যে আমার একটু স্পেলিং মিস্টেক হয়, তো তোমরা একটু দেখে নেবে যে আমার স্পেলিং ঠিক আছে কিনা। তো এটা হচ্ছে যে পারচেসিং পাওয়ার কিন্তু তোমার বাড়ছে, ঠিক আছে? পারচেসিং পাওয়ার যখন বাড়বে, তখন মানুষ কি করবে? টাকাগুলোতে বিভিন্ন জায়গায় খরচা করবে। তার মানে এটাও একটা ওয়ান টাইপ অফ, কি হচ্ছে, ওয়ান টাইপ অফ রিসাইক্লিং অফ মানি, তাই না? তো এই যে এটার ফলে কি প্রফিট বাড়ছে, প্রফিট ফলে মধ্যে কথা যে মার্কেটে টাকার সার্কুলেশন বাড়ছে। এবার মার্কেটের টাকা সার্কুলেশন যখন বাড়বে, তখন একটা সিচুয়েশন তৈরি হয়, সেটার নাম হচ্ছে ইনফ্লেশন। ঠিক আছে? ইনফ্লেশনারি সিচুয়েশনে কি হয়? প্রাইস হাইক করে যায়, প্রাইস হাইক করে যায় এবং পারচেসিং পাওয়ার বেড়ে যায়। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু, পারচেসিং পাওয়ার এবং প্রাইস হাইক কিন্তু কখন করে? যখন ইনফ্লেশনারি সিচুয়েশন থাকে। ইনফ্লেশন ইনফ্লেশন আমাদের কিভাবে, আমাদের ইকোনমিকে রান করে, বা কিভাবে ইকোনমিতে ইনফ্লেশন মানে কার্যকরী হয়, সেটা আমরা দেখবো। সব থেকে প্রথম কথা হচ্ছে, আগে আগে এটা আমি ক্লিন করে নিই, তো নাহলে অসুবিধা হবে তোমাদের বোঝাতে। বুঝতে পারছো, হোয়াইট বোর্ড একটু কম স্পেস জুড়ে আছে, একটু চাপ হয়ে যায় ওই জন্য। তো ঠিক আছে, আমরা আসি। মধ্যে কথা হচ্ছে আমাদের কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, বোর্ড কি সেটা দেখে লাভ নেই। তো হচ্ছে যে আমরা পড়ছি ইনফ্লেশন। তো ইনফ্লেশন বাড়লে, ইনফ্লেশন যদি বেড়ে যায়, তাহলে তো আমি আগেই বলেছি মার্কেটে টাকা বাড়বে, মার্কেটে টাকা পরিমাণ আসবে, মার্কেটে টাকা পরিমাণ বেড়ে যাবে, ইনভেস্টমেন্ট বাড়বে, এগুলো তো পরের কথা। কিন্তু ইনফ্লেশনের ফলে আমাদের এক্সপোর্ট ইম্পোর্টের উপর আবার মানে প্রভাব পড়ে। আবার আমরা, হ্যাঁ, এখানে তার আগে আমি বলে রাখি, এই ইনফ্লেশন আবার বিভিন্ন ধরনের হয়। তো আমরা পরের ভিডিওতে আমরা আলোচনা করবো যে ইনফ্লেশন কিভাবে কন্ট্রোল করা হয়, কিভাবে অত্যাধিক ইনফ্লেশন হলে কি তার প্রভাব হয়, বা সিঙ্গেল ডিজিট ইনফ্লেশন থাকলে তার কি প্রভাব হয়। এগুলো আমরা ইনফ্লেশনের যখন চ্যাপ্টার পড়বো, আমার মোদ্দা কথা, ইনফ্লেশন আমার এখানে চ্যাপ্টার নয়, আমার চ্যাপ্টার হচ্ছে ডিমান্ড এন্ড সাপ্লাই। তো ডিমান্ড এন্ড সাপ্লাইয়ের সঙ্গে ইনফ্লেশনের কি সম্পর্ক, আমি এটা, তো এটা আগেই আমি তোমাদের কনসেপ্ট বিল্ড আপ করে দিয়েছি। তো তাও এটা বলে রাখি যে ইনফ্লেশনের ফলে কি হয়। যে ইনফ্লেশন বা ডিমান্ড বা সাপ্লাই যদি এরকম ঘটে, তাহলে ইনফ্লেশন ঘটে। তো এই ইনফ্লেশন ঘটার ফলে কি হয়, ডিমান্ড সাপ্লাই যে ইকুয়েশন, এতে কি হয়, আমি সেটা যাচ্ছি। তো এরপরে ইনফ্লেশন বাড়ছে, তো ইনফ্লেশন বাড়ছে, এখানে ইনফ্লেশন ইনভেস্টমেন্ট নয়, এটা ইনফ্লেশন, ঠিক আছে? তো ইনফ্লেশন যদি বাড়ে, তাহলে ইনফ্লেশন বাড়লে পরে যেটা হয়, যেটা এক্সপোর্ট ইম্পোর্ট মার্কেটে হয় কি না, সব থেকে বড় কথা দেখো, ইনফ্লেশন যদি বাড়ে, তাহলে কি হচ্ছে? মার্কেটে টাকার অ্যাবিলিটি বাড়ছে, মানে কি হচ্ছে? টাকা, যদি ধরো এখন 50, তুমি একটা 100 টাকা, ধরো আগে 100 টাকা নিয়ে মেলায় যেতে, 100 টাকায় নিয়ে মেলায় যেতে, তখন কি হতো তোমার? না, তুমি নিজেই শপিং করতে, বা তুমি নিজে কেনাকাটা করতে, তারপরেও তুমি কিন্তু তোমার গার্লফ্রেন্ড বা যে কোনো কাউকে ইয়ে করতে, তুমি তোমার অন্য কাউকে দিয়ে শপিং, অন্য কাউকে শপিং করাতে পারতে। কিন্তু রিসেন্ট কি হয়েছে, রিসেন্ট প্রবলেম হচ্ছে কি, যে তোমার
এখন তার 100 টাকা নেই, 100 টাকার ভ্যালুয়েশন এখন 120 টাকা হয়ে গেছে, 130 টাকা হয়ে 140 টাকা হয়ে গেছে। এখন 130 টাকা তুমি যে 100 টাকায় যে জিনিসটা আগে পাচ্ছিলে, এখন সেটা 130 টাকা 40 টাকা খরচা করতে হচ্ছে তোমার। তাহলে কি টাকার টাকার ভ্যালুয়েশন কমে গেছে, তাই না? আগে 100 টাকায় যে জিনিসটা পাচ্ছেন এখন 130-40 টাকা হয়ে যাচ্ছে, মানে টাকার ভ্যালুয়েশন কমে গেছে। তো সেক্ষেত্রে কি হবে না, মার্কেটে টাকার ভ্যালুয়েশন যখন কমে যাবে তখন এক্সপোর্ট ইম্পোর্টেও কিন্তু প্রভাব পড়বে। এ নয় যে আমাদের মার্কেটেই শুধু প্রভাব পড়বে, কারণ আমরা এখন গ্লোবাল ওয়ার্ল্ডে থাকি, তাই না? গ্লোবালাইজেশন আমাদের, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন, জানো এগুলো পড়েছো, ঠিক আছে? তো গ্লোবাল ওয়ার্ল্ডে যেহেতু থাকি, সেহেতু আমাদের ওপেন মার্কেট। তো সেখানে আমাদের আমরা আমরা ইন্ডিয়ান ইকোনমি, জানো তোমরা, মিক্সড ইকোনমি আমাদের, এগুলো আমি আরো ডিটেলে পড়াবো, কিন্তু আমার মানে আমি এখনো এটাকে কোর্স হিসেবে এখন লঞ্চ করিনি, যেহেতু তোমাদের সামান্য একটা কনসেপ্ট দেওয়ার চেষ্টা করো। অনেকেই হয়তো জানো, তাও আমি চেষ্টা করছি আমার মতো করে বোঝানোর। তো ইনফ্লেশন বাড়লো, ইনফ্লেশন বাড়লে কি হচ্ছে না, মার্কেটে তোমার টাকার ডিমান্ড, মানে টাকার যে ভ্যালুয়েশন, ভ্যালুয়েশন কমে যাচ্ছে। তাহলে যখন তুমি ধরো টাকার ভ্যালুয়েশন কমে গেছে, এবার হচ্ছে কি, তুমি কোনো প্রোডাক্টকে এক্সপোর্ট করছো, তাহলে এক্সপোর্টে কি হচ্ছে, কম্পিটিটিভনেস থাকবে। আর কি হবে কম্পিটিটিভনেস, দেখো তুমি এখন তোমার টাকার ভ্যালুয়েশন বেড়ে গেছে, তোমার কাছে ধরো কোনো প্রোডাক্ট নিয়ে যাবে, তাহলে যখন কোনো ফরেনার আসবে, সে ধরো ডলারে ডিলিং করছে বা যে ইয়েতে কারেন্সিতে হোক তার ডিলিং করছে, তখন কি করবে, 120 টাকার প্রোডাক্টটা তোমাকে 120 টাকা পে করতে হচ্ছে, কিন্তু একটা কোনো একটা জায়গায় তোমার যেহেতু প্রাইস, তোমার মানির ভ্যালুয়েশন বেড়ে আছে, বা মানির ভ্যালু মানে 100 টাকার জায়গায় 120 টাকা হয়ে গেছে, মানির ভ্যালুয়েশন কমে গেছে, কিন্তু অন্য জায়গায় দেখা যাচ্ছে সেটা ওরা 80 টাকা পেয়ে যাচ্ছে, বা 70 টাকায় পেয়ে যাচ্ছে, বা 100 টাকায় পেয়ে যাচ্ছে। তখন কি তোমার কাছে আর নিতে আসবে দাদা? তখন তোমাকে নিতে আসবে না, কারণ হচ্ছে তখন তাকে তোমার প্রোডাক্টটা নেওয়ার জন্য তাকে $1.5 খরচা করতে হচ্ছে, কিন্তু তারা দেখছে যে অন্য কোনো একটা যদি জায়গায় যায়, তারা $1 সেই জিনিসটা পেয়ে যাচ্ছে, তখন কি হবে, এক্সপোর্টের কম্পিটিটিভনেস শেষ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এক্সপোর্ট এখানে কিন্তু ডিক্লাইন করে যাবে, এক্সপোর্ট হচ্ছে ডিক্লাইন করে যাবে। এক্সপোর্ট করার ফলে মানি বেশি আসবে এটা ভেবো না কিন্তু, বুঝতে পারছো? উইলিংনেসটা ভাবতে হবে আগে, যে তুমি প্রথমে তো উইলিংনেস আসবে, তারপরে তোমার প্রোডাক্ট কিনলো, তারপরে পয়সা এলো, সেটা আলাদা কথা। কিন্তু এক্সপোর্ট কি কি হচ্ছে, এক্সপোর্ট তো ডিক্লাইন করে যাচ্ছে, ঠিক আছে? এক্সপোর্ট ডিক্লাইন করে যাচ্ছে না, এক্সপোর্ট তো কেন ডিক্লাইন করছে, কারণ হচ্ছে যে মার্কেটে তোমার যে প্রোডাক্টটা অন্য দেশে 100 টাকায় পাওয়া যাচ্ছে, কিন্তু তোমার দেশে 120 টাকায় পাওয়া যাচ্ছে, কারণ ওকে $1, এখন আর তুমি $1 প্রোডাক্টটা পাচ্ছে না, এখন ওকে $1.5 খরচা করতে হচ্ছে, বুঝতে পেরেছো? তো এটা হচ্ছে কেস। এবার হচ্ছে ইম্পোর্টে কি হবে তাহলে, এবার তোমরা বলো ইম্পোর্টে কি হবে। এবার ধরো তুমি ভাবছো 120 টাকায় প্রোডাক্টটা, এবার ধরো তুমি কিনেছো, ইম্পোর্ট ইম্পোর্টের ক্ষেত্রে কি হচ্ছে দেখো, ইম্পোর্টের ক্ষেত্রে নেগেটিভ প্রভাবই পড়বে, পজিটিভ প্রভাব পড়বে কি, পড়বে না, তাই না? মার্কেটে তোমার প্রাইস আছে 120 টাকা, তোমাকে মার্কেটে মানে অন্য কোনো দেশে একটা কোনো প্রোডাক্ট কিনতে যেতে হচ্ছে, তখন না, তখন তোমার তো নিশ্চয়ই ডলারের সঙ্গে বা যদি কারেন্সির সঙ্গে একটা ডিফারেন্স তৈরি হবে, তখন তোমাকে আর $1, বা তোমাকে তখন 120 টাকা, তোমার আগে 100 টাকা পে করলে পে হয়ে যাচ্ছিল, এখন 120-30 টাকা, মানে হচ্ছে তোমার মানে ইন্ডিয়ান কারেন্সিকে আরো বেশি পরিমাণে পে করতে হবে অন্য কোনো প্রোডাক্ট কিনতে গেলে, তাহলে ইম্পোর্টও ডিক্লাইন করে যাবে, ইম্পোর্টও কস্টলি হয়ে যাবে, ডিক্লাইন করুক না করুক কস্টলি হয়ে যাবে, ঠিক আছে? ডিক্লাইন করাই তার মানে একই ব্যাপার, ইম্পোর্টও কি করবে, ডিক্লাইন করে যাবে, ইম্পোর্ট কস্টলি হয়ে যাবে, মধ্যে কথা ইম্পোর্ট কস্টলি হয়ে যাবে, তাই তো? এটা হচ্ছে মেন কনসেপ্ট। এবার হচ্ছে ডিমান্ড এন্ড সাপ্লাই, যদি আর একটা সিনারিও দেখি আমরা, এটা তো একটা সিনারিও গেল, এটা তোমরা সবাই বুঝতে পেরেছো যে এক্সপোর্ট ইম্পোর্ট কিভাবে কি হচ্ছে, এক্সপোর্ট ইম্পোর্ট, ইনফ্লেশন বাড়লে এক্সপোর্ট কিন্তু, বা ডিমান্ড আরেকবার আমি এটাকে একবার রিক্যাপ করে দিচ্ছি, ডিমান্ড যদি বাড়ে, সাপ্লাই যদি কমে যায়, প্রাইস বেড়ে যাবে, ইনভেস্টমেন্ট বাড়বে, তার ফলে কি হচ্ছে, মার্কেটে মানি ফ্লো বাড়ছে, ঠিক আছে? মার্কেটে মানি ফ্লো বাড়ছে, মার্কেটে মানি ফ্লো বাড়লে কি হচ্ছে না, ইনফ্লেশনারি সিচুয়েশন হচ্ছে, ইনফ্লেশনারি সিচুয়েশন হলে পরে মার্কেটে টাকার পরিমাণ বেড়ে যাচ্ছে, এবং টাকার পরিমাণ বাড়লে পরে কি হচ্ছে না, টাকার ভ্যালুয়েশন কমে যাচ্ছে, এবং টাকা ভ্যালুয়েশন কমে গেলে কি হচ্ছে, এক্সপোর্ট কি হচ্ছে, এক্সপোর্ট যারা করবে তাদের কাছে এটা কস্টলি হয়ে যাচ্ছে, মানে আমাকে যদি আগে $1 পেমেন্ট করছিল, এখন তাদেরকে $1.5 পেমেন্ট করতে হবে, তো এটা তাদের কাছে নেগেটিভ এফেক্ট যাচ্ছে, তারা চেষ্টা করবে যদি খুব ইম্পর্টেন্ট না হয় ইন্ডিয়াতেই পাওয়া যায়, আদারওয়াইজ অন্য কোনো, সেটা তো এক্সেপশনাল কেস হয়ে গেল,
তো সেই ক্ষেত্রে কি হচ্ছে, যে সেই ক্ষেত্রে যদি অন্য কোনো দেশে পাওয়া যায় তখন কিন্তু এক্সপোর্ট আমাদের কমে যাবে, তখন কম্পিটিটিভনেস, অ্যাকচুয়ালি আমি বলতে আগেই বলেছি, যদি তোমার একমাত্র তোমার ওইটা যদি হয়, তোমার কাছে পাওয়া যায়, সেটা তো আলাদা হয়ে গেল, তাহলে তো কম্পিটিটিভনেস থাকলোই না। সেই জন্য আমি ইউজ করেছি টার্ম কম্পিটিটিভনেস। যদি আরো কোনো জায়গায় পাওয়া যায়, তো সেখানকার এক্সপোর্টটা কিন্তু, তোমার এক্সপোর্টটা কিন্তু কমে যাবে, আর তাদের এক্সপোর্ট বেড়ে যাবে, বা তাদের বাড়ুক না বাড়ুক তোমার এক্সপোর্ট কমে যাবে। ইম্পোর্ট হচ্ছে, ইম্পোর্ট কি হচ্ছে না, এখন তোমাকে ইম্পোর্ট আগে 100 টাকা পেমেন্ট করলে পরেই চলে আসছিল জিনিসটা, এখন আর 100 টাকা পেমেন্ট করলে হবে না, তোমাকে 120 বা 130 টাকা পেমেন্ট করতে হবে, তবেই কিন্তু তুমি সেই প্রোডাক্টটা পাবে। মানে হচ্ছে মোদ্দা কথা, মার্কেটে মানির ভ্যালুয়েশন ডিক্রিজ করে যাচ্ছে, বারবার মনে রাখবে, মার্কেটে মানি ভ্যালুয়েশন ডিক্রিজ করছে, মার্কেটে মার্কেটে মানির ভ্যালুয়েশন কি করছে, ডিক্রিজ করে যাচ্ছে। আমরা এই অবধি রাখছি, কারণ ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে। তো ডিমান্ড সাপ্লাইয়ের সঙ্গে যে আরেকটা ইকুয়েশন তৈরি হয়, ডিমান্ড সাপ্লাইয়ের জন্য যে কি ইকুয়েশন, আমরা আরেকটা যে সিনারিও তৈরি হয়, সেটা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব, খুব ভালোভাবে আলোচনা করবো, এরকমভাবে ডিটেল আলোচনা করব, কনসেপ্ট ক্লিয়ার করব, আর ইউপিএসসি ক্র্যাক করবো। ইউপিএসসি এভরি এক্সামের জন্য ইম্পর্টেন্ট, এটা ভেবো না শুধু ইউপিএসসি তে কনসেপ্টটা ক্লিয়ার করে দেয়, আর এর ক্ষেত্রে তোমাদের যে ফ্যাকচুয়াল যে জিনিসগুলো থাকে সেগুলো আমরা আলোচনা করবো পরবর্তী ভিডিওতে। আবার দেখা হচ্ছে, সঙ্গে থাকুন, পাশে থাকুন।